নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। বাসর রাতে ১২ হাত কাপড়ে ১৩ হাত ঘোমটা দিয়ে ফুলে সজ্জিত বিছানায় বসে আছে দিয়া। মনের মধ্যে হাজারো ভয় বাসা বাঁধছে, কারণ ও শ্যামবর্ণের আর ওর বর সে দিয়ার একেবারে বিপরীত। যেমন সুদর্শন ঠিক তেমনই বিচক্ষণ। যদিও এগুলো অন্যদের কাছ থেকে শোনা, কারণ দিয়া এখনো ওর বরকে দেখেনি। ওর বাবা ছবি এনেছিল, কিন্তু দিয়া চায়নি বিয়েটা করতে। দিয়া ভাবছে কাল পর্যন্ত সে তার বাবার আদরের মেয়ে ছিল, আর আজ সে অন্য একটা অচেনা অচেনা পরিবারের সদস্য। দিয়ার মা খুব ছোট থাকতেই মারা যায়, বাবাই ওর কাছে সব কিছু। এবার সে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে, পড়াশোনায় মোটামুটি ভালোই। ওর ইচ্ছে ছিল পড়াশোনা করে অনেক বড় হবে, তবে বাবার অবস্থা তেমন সচ্ছল না। হয়তো এই কারণে তার জীবন সংসার এবং চার দেয়ালের মাঝে আটকে গেল। সে ভাবতে ভাবতে হঠাৎ দরজা খট করে শব্দ হয়। তিনি এসেছেন। দিয়াকে দিয়ার নানু শিখিয়ে দিয়েছেন স্বামী আসলে যেন প্রথমেই তাকে সালাম করে, আর স্বামীর প্রতিটা কথা মেনে চলে। দিয়া উঠে তার স্বামীকে সালাম করতে গেল। পায়ে হাত দিতে গেলেই লোকটা কিছুটা দূরে সরে দাঁড়ালো, তারপর গম্ভীর, তোমার মতো শ্যামলা একটা মেয়েকে রওশন ইয়ারাব কখনোই নিজের বউ হিসেবে মেনে নিতে পারবে না। বিয়েটা আমি আমার মায়ের কথাতে করেছি, তাই আমার কাছ থেকে কিছু আশা করো না। দিয়া চুপ করে ফ্লোরে বসে কাঁদতে লাগলো। ও জানতো লোকটা এমন কিছুই বলবে। আজ দিয়ার নিজেকে খুব অসহায় লাগছে। কি হবে ওর? বিয়েটা করে একটা মানুষের গোছানো জীবন কি এলোমেলো করে দিল দিয়া? লোকটা আবার বলে উঠল। তুমি এখানে থাকো, আমি বাইরে যাচ্ছি ঘুমাতে। এবার দিয়ার বুক ফেটে কান্না আসছে। কেন সব সময় ওর সাথেই এমন হয়? কেন কেউ ভালোবাসতে পারে না ওকে? ওর গায়ের রংটাই কি সবার কাছে সব কিছু? এদিকে রওশন ওর বন্ধুদের কাছে আড্ডা দিয়ে সবেমাত্র ঘরের দরজা খুলে ঘরে ঢুকলো। তারপর দরজা আটকে দিল। ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে খাট থেকে। রওশন খানিকটা অবাক হয়ে খাটের দিকে চেয়ে থাকে, তারপর ধীরে ধীরে খাটের দিকে এগিয়ে যায়। তারপর শীতল কণ্ঠে জিজ্ঞাসা করে, কাঁদছো কেন দিয়া? মন খারাপ? দিয়া এবার জোরে কেঁদে দেয়। তারপর তোতলাতে তোতলাতে বলে, যখন নিজের ইচ্ছায় বিয়ে করেননি তাহলে সিম্প্যাথি দেখাতেও হবে না। আমি এমনি কাঁদছি। আপনার কথা শুনে আমার একটুও কষ্ট হয়নি। ঠিকই তো বলেছেন আপনি। রওশন অসহায় দৃষ্টিতে দিয়ার দিকে তাকালো, তারপরও ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি বলেছি আমি? আর তুমি জানো না বাসরাতে বোরকে সালাম করতে হয়? দিয়া নাক ডলতে ডলতে উত্তর দিল, সালাম করতেই তো গিয়েছিলাম, আপনিই তো বললেন বউ হিসেবে আমাকে মানেন না। রওশন এবার বুঝতে পারল যে দিয়া কেন কাঁদছে। ভয়ে এবং অতিরিক্ত চিন্তার কারণে দিয়া আগে থেকেই অনেক কিছু কল্পনা করে ফেলেছে, যার মধ্যে এটা একটা। রওশনের খুব জোরে হাসি পাচ্ছে। পিচ্ছি মেয়ে কল্পনা করে সেটা এত দূর টেনে ফেলল। তারপর মজা করার জন্য গম্ভীর স্বরে বলল, এখন এসে সালাম করো। তখন কি বলেছি সেটা ভুলে যাও। আমাকে সালাম করে গিয়ে চেঞ্জ করে অজু করবে, তারপর আবার ঘোমটা দিয়ে আমার সামনে আসবে, না হলে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। দিয়া ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল। চেঞ্জ করে কি পরবো? রওশন হুঙ্কার দিয়ে বলে উঠল, রওশন ইয়ারাবের বইয়ের মুখে এমন কথা শোভা পায় না। কাবাডে গিয়ে দেখো কি আছে, ওখান থেকেই কিছু একটা পড়ে আসো। দিয়া চুপচাপ কাবার্ড খুলল। তারপর একটা লিলেন এর নীল থ্রি পিস বের করে রওশনের সামনে এনে ধরল। এটা পরবো? যা খুশি পড়ো, আর তাড়াতাড়ি অজু করে আসো। নামাজ কালাম নাই নাকি? বাবার বাড়ির মতো এখানেও সারাদিন ঘুরঘুর করে বেড়ালে হবে? রওশন ঠোঁট চেপে হাসে আর দিয়াকে কথা শোনাচ্ছে। বেচারা দিয়া ঘুমটা দিয়ে আছে বলে কিছুই বুঝতে পারছে না। দিয়া আবার ফুপিয়ে কেঁদে ওঠে, তারপর কাপা কাপা গলায় বলে, সরি, মাফ করে দিবেন। পরবর্তীতে আর কোনো ভুল হবে না। বলেই রওশনকে সালাম করে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিতে লাগলো। এদিকে রওশন পাঞ্জাবি পাজামা খুলে ট্রাউজার আর টি শার্ট পরে নিল। তারপর ল্যাপটপ অন করে কিছু ডিল আর পিএকে বুঝিয়ে দিল। 1 ঘন্টা হয়ে গেছে, দিয়া এখনও বের হচ্ছে না। আর কেন বের হচ্ছে না সেটা রওশন খুব ভালো করেই জানে। তাই দরজা লক খুলে ও নিজেই ভেতরে ঢুকে যায়। গিয়ে দেখে দিয়ার গায়ে শাড়ি পেঁচিয়ে আছে। গহনাসহ গোসল করতে গিয়ে ওর এই হাল। দিয়া এতক্ষণ নিচে তাকিয়ে কোমরের বিছা খুলছিল। হঠাৎ সামনে রওশনকে দেখে ওর অবস্থা বেহাল। আপনি এখানে কি করছেন? গোসল করতে বলেছি আমি।
শুধু শাড়ি চেঞ্জ করতে বলেছিলাম। এখন যদি তোমার ঠান্ডা লাগে আর অসুস্থ হয়ে যাও তখন? ভুল করে ঝর্ণা ছেড়ে দিয়েছি, বুঝতে পারিনি এটা হবে। আমরা তো পুকুরে বা কলে গোসল করি, কখনো জানতাম নাকি এত বড় বাড়িতে আসবো? তাহলে হয়তো শিখে নিতাম। রওশন দেখলো দিয়া শীতে কাঁপছে, তাই দিয়াকে কোলে নিয়ে বেসিনের ওপর বসিয়ে দেয়। দিয়া পুরো হতবাক, রওশন ওকে কোলে নিয়েছে, এটা যেন ওর বিশ্বাসই হচ্ছে না। চোখ বুজে আছে ভয়ে, এই বুঝি রওশন ওকে আবার ধমক দেয়। রওশন এক এক করে দিয়ার গায়ের গয়না খুলছে। বিছা খুলতে গিয়ে রওশনের হাত দিয়ার পেটে লাগে, শিউরে ওঠে দিয়া। এটা দেখে রওশন ঠোঁট চেপে হাসে। রওশন এবার ইচ্ছে করে দিয়ার ঘাড়ে, গলায়, কানে, পেটে বারবার নিজের হাত ছোঁয়া দিতে থাকে। দিয়া ভয়ে আর অদ্ভুত অনুভূতিতে বারবার কেঁপে উঠছে। রওশন এবার দিয়ার আঁচলে হাত দেয়। দিয়া এবার আস্তে করে বলে, বাকিটা আমি পরবো, আপনি যান প্লিজ। রওশন মুচকি হেসে ওখান থেকে বেরিয়ে যায়। দিয়া চেঞ্জ করে অজু করে ভেতরে আসে। দিয়া ভেতরে আসতেই রওশন ওয়াশরুমে ঢুকে যায়। আমি থাকলে উনি বারবার চলে যাচ্ছেন, সেটা তো ঠিক না। এটা ওনার ঘর, উনি বরং নিরিবিলি থাকুক। আমি বারান্দায় যাই, ওটাকে করিডোর বলে মনে হয়। রওশন অজু করে ঘরে এসে দেখে দিয়া করিডোরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। রওশন কিছুটা এগিয়ে গিয়ে কান পেতে শুনতে লাগলো দিয়া কি বলছে। আম্মু, আমাকেও তুমি তোমার কাছে নিয়ে যাও না। এখানে আমি সবাইকে শুধু বিরক্তই করছি। জানো, কেউ আমাকে চায় না আমার গায়ের রংটার জন্য। আচ্ছা, আমি শ্যামলা হয়ে যখন জন্মেছিলাম তখন ফুপুদের বলনি কেন আমাকে মেরে ফেলতে? কেউ তো খুশি ছিল না আমাকে নিয়ে। এসব শুনে রওশনের মাথায় রক্ত উঠে যায়। দিয়াকে হ্যাঁচকা টান দিয়ে রুমে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে। দিয়া অনেকটা ভয় পেয়ে যায় রওশনের এই আচরণে। ভয়ে ওর চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। রওশন দিয়ার চোখে পানি দেখে আরও রেগে যায়। রেগে খুব জোরে দেয়ালে কয়েকটা ঘুষি দিয়ে বাইরে চলে যায়। এদিকে দিয়া ভাবতে লাগলো রওশন এমন করলো কেন। কিছুক্ষণ পর রওশন ফিরে আসে, হাতে একটা বক্স। নফল নামাজ পড়তে হবে আমাদের, আসো। দিয়া উঠে গিয়ে রওশনের সাথে নামাজ পড়ে নেয়। তারপর বালিশ নিয়ে করিডোরে চলে যায়। রওশন আবার রেগে গিয়ে দিয়াকে কোলে তুলে নেয়। নফল নামাজ পড়তে হবে আমাদের, আসো। সেজন্যই নিয়ে যাচ্ছি। আরে নামান আমাকে, আমি ঘুমাবো। আমি গেলে তো আপনি বাইরে চলে যাবেন, তার চেয়ে আপনি খাটে ঘুমান, আমি না হয় ওখানেই ঘুমাচ্ছি। তুমি আমার সাথে আমার পাশে ঘুমাবে। বলেছি না, আগে যা বলেছি ভুলে যাও। আমার বালিশ, আমার বালিশ তো ওখানে। বালিশ লাগবে না। রওশন দিয়াকে খাটে বসিয়ে ওর হাতে বক্সটা দেয়। দিয়া একটু নাড়াচাড়া করে বক্সটা আবার রওশনের দিকে এগিয়ে দেয়। এটা কার জন্য? আমার গার্লফ্রেন্ডের জন্য। দেখো তো কেমন হয়েছে। বাসুরাতে বোর কিছু দিলে বুঝে নিতে হয় যে জিনিসটা বইয়ের জন্য। আর এই মেয়ে সবসময় মরা চিন্তা করে। আপনার গার্লফ্রেন্ড আছে? নিশ্চয়ই খুব সুন্দর দেখতে। রওশন বিরক্ত হয়ে নিজেই বক্সটা খুলে ফেললো। একটা পায়েল সোনার রূপার কম্বিনেশনে, ছোট ছোট ফুলের ডিজাইন করা। রওশন দিয়ার পা টেনে নিজের হাঁটুর উপর রাখলো। আরে আরে, কি করছেন? পা ছাড়ুন, বড়দের গায়ে পা দিতে হয় না। গাইয়া মেয়ে, চুপ করে বসে থাকো। গাইয়া মেয়ে কথাটা গিয়ে দিয়ার বুকে বিঁধে গেল। ও চুপ করে রওশনের মুখের দিকে তাকালো। ধবধবে ফর্সা চেহারায় বাদামি চোখটা অদ্ভুত লাগছে, কেমন জানি নেশা নেশা লাগছে দিয়ার। কানের নিচে একটা ছোট্ট তিল, যা রওশনের সৌন্দর্যে এক নতুনত্ব প্রকাশ করছে। তার উপর চাপদাড়ি। দিয়া শুধু নিজের শেষ হয়ে যাওয়ার অপেক্ষা করছে। হুট করে রওশন বলে উঠল, আমার দিকে এভাবে চেয়ে চেয়ে কি দেখছো? না কিছু না, এটা আমার জন্য। হুম, তোমার জন্য। কেমন হয়েছে? আপনি তো বললেন আপনার গার্লফ্রেন্ডের জন্য। তোমার পায়ে বেশি ভালো মানায়, তুমিই রাখো। আচ্ছা, তুমি আমার সম্পর্কে কিছু জানতে চাও না? একটা কথাই জানতে চাই, কি? আমি চলে গেলে খুশি হবেন? কোনো ব্যাপার না, ঘুমান আপনি, আমি আপনার পা টিপে দিচ্ছি। রওশন বালিশে মাথা রেখে দিয়াকে টেনে নিজের বুকের উপর শুইয়ে দিল। চুপ করে ঘুমাও, ভোরে উঠতে হবে। আর শোনো, প্রতিদিন সকালে তুমি নিজে আমাকে কফি বানিয়ে দিবে, ঠিক আছে? রওশনের কোনো কথাই দিয়ার কানে যাচ্ছে না। দিয়া রওশনের বুকে শুয়ে রওশনের হার্টবিট শুনছে। ধুক 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 ধুক। রওশনের শরীর থেকে একটা আলাদা মাতাল করা ঘ্রাণ পাচ্ছে দিয়া। নিজের অজান্তেই দিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে।
রওশনের বেড আয়না বরাবর হওয়ায় রওশন আয়নায় দিয়াকে দেখতে পাচ্ছে। দিয়া মুচকি মুচকি হাসছে দেখে রওশনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। ওরও ইচ্ছে করছে এই মিষ্টি মেয়েটাকে নিজের করে পেতে, তবে এখনও সে সময় হয়নি। দিয়াকে ওর স্বপ্ন সব পূরণ করতে হবে, একজন বড় হার্ট সার্জন হতে হবে। তাই নিজেকে দিয়ার থেকে দূরে রেখে দিয়ার স্বপ্নকে ওর কাছে তুলে দিতে হবে। দিয়া এবার ঘুমাও, কাল অনেক কাজ আছে। হুম। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হুম। দিয়া হুম হুম করছে দেখে রওশন দিয়ার দিকে তাকায়। ঘুমিয়ে গেছে। রওশন ও দিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে পাড়ি জমায় ঘুমের রাজ্যে। সকালে রওশনের ঘুম ভাঙে দিয়ার ডাকে। দিয়া চায়ের কাপ হাতে নিয়ে বিছানার সামনে দাঁড়িয়ে আছে। তারপর আস্তে আস্তে রওশনকে ডাকছে। শুনছেন? উঠুন, সকাল হয়ে গেছে, 7টা বাজে। এত বেলা করে কই ঘুমায়? উঠুন। রওশন আড়মোড়া ভেঙে চোখ কষলে দিয়ার দিকে তাকায়। দিয়ার হাত কাঁপছে, সেই সাথে হাতে থাকা চায়ের কাপটাও। ভয় পাচ্ছ কেন? তোমায় কি কাল আমি বকেছি, মেরেছি? না মানে আপনারা বোধহয় অনেক বেলা করে ঘুমান, 10টা 11টা পর্যন্ত, তাই না? আর আমি আপনাকে ডেকে আপনার ঘুম নষ্ট করে দিলাম। আমি কফি খাই? নিমিষে দিয়ার মুখটা কালো হয়ে গেল। ও তো কফি বানাতে পারে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, কফির চেয়ে চাই ভালো, দাও। আমি কি এখন গোসল করব? তোমার ইচ্ছা। তাহলে আপনিও গোসল করে নিন, আমি আগে রান্নাটা সেরে ফেলি। আমি গোসল করব কেন? ওমা, আপনি জানেন না বিয়ের পরের দিন খুব ভোরে গোসল করতে হয় স্বামী স্ত্রীর? এতক্ষণে রওশন গোসলের মানে বুঝল। রওশন প্রথমে ভেবেছিল দিয়ার ভোরে গোসল করার অভ্যাস, এখন দেখছে বাসরের জন্য গোসল করতে বলেছে। রওশন এবার জোরে জোরে হেসে দেয়। দিয়া হাসি দেখে চোখ ছোট ছোট করে ফেলে, তারপর বলে, হাসছেন কেন? তুমি এবার কোন ক্লাসে পড়ো? ক্লাস না, কলেজ। কলেজে উঠেছি আমি, সায়েন্স নিয়ে বৃত্তি পেয়েছি। স্বামী স্ত্রী সম্পর্কে পাঠ্য বইয়ে কি কিছুই নেই? কিছুই জানো না নাকি? জানি তো, সায়েন্সের চ্যাপ্টারে সবই তো আছে। বলেই জিহ্বায় কামড় দিল দিয়া। ইস, কি রকমের লজ্জা! রওশন চা খেয়ে হাসতে হাসতে বাথরুমে ঢুকে গেল। দিয়াও নিচে চলে আসে। রান্নাঘরে দিয়ার শাশুড়ি আম্মু আর ননদ রান্না করছে। দিয়া গিয়ে রান্নাঘরের এক কোণে দাঁড়ালো। অমনি রশনি দিয়ার ননদ বলে উঠল, কি ভাবি, রাতে ঘুম কেমন হলো? আদৌ ঘুমোতে পেরেছো তো? রোশনি দিয়ে আমার চেয়েও আগে উঠেছে, চা বানিয়ে আমাদের রুমে গিয়ে দিয়ে এসেছে। তুই বরং দেরিতে উঠেছিস। আমার পড়া ছিল আম্মু। কিন্তু দিউ ভাবি, তুমি বলো রাতে কি হয়েছে? মানে রান্না কত দূর? কথা এড়িয়ে গেলে? যাক, সেটা বিষয় না। রান্না করতে এসে দেখি আম্মু অলরেডি পরোটা করে ফেলেছে। মাংস রান্নার জন্য ঝাল খুঁজছি। কেন, রান্না তোমরা করো না? না, বুয়ারা করে। কিন্তু ঈদের জন্য সবাইকে ছুটি দিয়েছে আম্মু। এমন সময় রিমিকা দিয়ার শাশুড়ি বলে উঠল, দিয়ামা, তুই গিয়ে পড়তে বস, এই দিকটা আমি দেখে নিচ্ছি। আর রোশনি, তুইও যা, তোর কলেজে নাকি আজ এক্সট্রা ক্লাস আছে। দিয়া লাফিয়ে উঠে বলল। আম্মু, আমিও কলেজে যাব। দিয়ার লাভ দেখে সবাই জোরে জোরে হেসে দিল। তারপর রশনি দিয়ার দিকে এগিয়ে এসে দিয়ার কাঁধে হাত রেখে বলল, তোমাকে ভাইয়া ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিশন করিয়ে দিবে। তোমার ইচ্ছে ছিল না বড় হার্ট সার্জন হবে? না আম্মু, আমি আর মেডিকেলে পড়বো না, আমি হিউম্যানিটিস নিয়ে পড়বো। সে কি, কেন? আম্মু, আমি রক্ত ভয় পাই। আসলে ছোট থেকে রক্ত দেখলে গা শিউরে উঠতো, মাথা ব্যথা করতো। আমি ভাবতাম দুর্বলতার কারণে এমন হয়, কিন্তু বোর্ড পরীক্ষার কিছুদিন আগে আমাদের স্কুলের সামনে একটা খুন হয়। ওটা দেখে আমি অজ্ঞান হয়ে যাই। আমার ম্যাডাম আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর ডাক্তার বলে আমার ব্লাড ফোবিয়া। ছোট থাকতে যদি ভয় ভাঙানো যেত তাহলে হয়তো সমস্যা হতো না, কিন্তু এখন সমস্যা হবে। আর ডাক্তার হলে তো হাত কাটতে হবে, বুক কাটতে হবে, নাড়ি ভুঁড়ি দেখতে হবে। ঠিক আছে, রওশনকে আমি বলে দিব যেন তোকে রোশনির কলেজে ভর্তি করিয়ে দেয়। তাছাড়া রওশন কিন্তু ওই কলেজেরই টিচার। তাহলে তো খুব ভালো হবে আম্মু। আমি আর দিয়া একসাথে যাব, আসবো। ভাইয়ারও ডাবল খাটনি হবে না। ভাবি, তুমি গোসল সেরে নাও, আমাদের সাথে আজই কলেজে যাবে। টাটা। রিমিকা আর রশনির সাথে কথা শেষে দিয়ার রুমে আসে। রশন তখন চুল আঁচড়াচ্ছিল। আয়নায় দিয়াকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, তোমার যে ব্লাড ফোবিয়া আছে সেটা আগে বলোনি কেন?
জানো তোমার এই কথা লুকানোর জন্য আমার বাসর মিস হয়ে গেছে। কেন কেন? ভেবেছি আমার বউ ডাক্তার হবে, অনেক স্ট্রাগল করতে হবে, তাই কাল টাচই করিনি। দিয়া এবার লজ্জা পেয়ে গেল। এই ছেলেটাও কেমন জানি অদ্ভুত। কলেজে যাব, রেডি হতে হবে। ও, আপনি বাইরে যান, আমি কি আপনার সামনে রেডি হব নাকি? এমনিতেও কাল রাতে। কাল রাতে? দিয়ার দিকে এগিয়ে যাচ্ছে রওশন। কিছু না। বলেই দৌড়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকেই আরেক বিপদ। গোল গোল হ্যান্ডেল দেখে কিছুই বুঝতে পারল না দিয়া। রাতে খেয়াল করেনি, তবে এখন খেয়াল করলো বাথরুমে সাদা চৌবাচ্চা জাতীয় কিছু আছে। এখন গোসল করব কিভাবে? কাল রাতে কোনটা টেনেছিলাম, ওটা টানার সাথে সাথেই তো পানি পড়ছিল। 15 মিনিট হলো বাথরুমের ভেতর থেকে পানির আওয়াজ আসে না। রওশন ভাবল দিয়া হয়তো বাথটবে গোসল করছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? দিয়া তো কিছুই জানে না। রওশন গিয়ে বাথরুমে ঢুকে পড়ল, কারণ দিয়া বাথরুমের দরজা লক করতে ভুলে গেছে। রওশন গিয়ে দেখে দিয়া ট্যাপ, শাওয়ার, বাথটব হাতিয়ে হাতিয়ে দেখছে। কে? আপনি ভেতরে আসলেন কিভাবে? তুমি যেটার ওপর দাঁড়িয়ে আছো ওটা বার টেপ, তোমার ডান দিকে ওটা সুইচ, ওপরে যে গোল হ্যান্ডেলের মতো চেন ঝুলছে ওটা ওয়াশরুমের জন্য, এই যে সাদা গামলার মতো গোল বস্তুটা এটা বেসিন, আর এই টেপ ঘোরালে এখান থেকে পানি পড়বে। তোমার বাম পাশে যে বক্সটা আছে ওখানে শ্যাম্পু, সোপ, হ্যান্ড ওয়াশ সব আছে, তোমার জামা কাপড়ও আছে, বুঝলে? হুম। আমি নিচে যাচ্ছি, রেডি হয়ে নিচে আসো, বোরকা পরে কলেজে যাবে। আর তুমি যে আমার বউ সেটা এখন কাউকে বলার দরকার নাই। তাইলে কি উনি এখনো ওনার দায়িত্বই পালন করছে? আমাকে উনি পছন্দই করে না, সেই জন্য কাউকে জানাতে চাচ্ছে না? যদি তাই হয় তাহলে ঠিক আছে, কাউকে বলবো না আমি। আমার এই শ্যাম বর্ণের মুখও কাউকে দেখাবো না, ঠিক আছে? রওশন বেরিয়ে গেল ওখান থেকে। দিয়া গোসল করে হলুদ রঙের একটা 3 পিস পরে তার উপর বোরকা পরে নিল, সাথে কালো হিজাব দিয়ে মুখ বেঁধে রাখলো। তারপর নিচে আসলো। রওশনদের খাওয়া শেষ। দিয়াকে দেখেই রওশন বলে উঠল, রোশনি তুই গাড়ি নিয়ে চলে যা, আমি দিয়াকে নিয়ে পরে আসছি। কেন? গাড়ি কি অনেক ছোট? 3 জন বসতে পারবে না? চলুন না একসাথে যাই। চুপচাপ খেতে বসো, না খেয়ে কলেজে যাওয়া বারণ তোমার। রোশনি তুই যা। ঠিক আছে ভাইয়া, টাটা আম্মু। দিয়া একটা চেয়ার টেনে খেতে বসলো। এমন সময় রায়হান ইয়ারফ ওরফে রওশনের আব্বু নিচে নামিয়ে দিয়া শ্বশুরের দিকে একবার তাকিয়ে রওশনের দিকে তাকালো। হঠাৎ মুখ ফসকে বলে ফেলল, আপনার চেয়ে তো আপনার আব্বু বেশি সুন্দর দেখতে। দিয়ার কথায় রওশন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। রিমিকা আর রায়হান চোখ ছোট ছোট করে দিয়ার দিকে তাকায়। দিয়া ভাবতে লাগলো ও কি কিছু ভুল বলেছে। তারপর 4G স্পিডে বলল, না মানে আঙ্কেল, আপনার থেকে আপনার ছেলে বেশি সুন্দর। এবার সবাই জোরে জোরে হেসে দিল। রায়হান টেবিলে বসতে বসতে বলল, এটা কেমন কথা মামুনি? রিমিকাকে তুমি আম্মু বলে সম্বোধন করো আর আমাকে আঙ্কেল বলে ডাকছো। আমাকে কি তোমার বাবা হিসেবে পছন্দ হয়নি? না মানে। বুঝতে পেরেছি, সমস্যা নেই, প্রথম প্রথম এমন হয়, পরে ঠিক হয়ে যাবে। তুমি খেয়ে কলেজে যাও। রোশন, তুমি কি দিয়ার সাথে যাচ্ছ? হ্যাঁ আব্বু, কেন তোমার কোনো কাজ আছে? কিছু করতে হবে আমাকে? করতে তো হবেই। সাবধানে যাবে আর নিজের বউয়ের খেয়াল রাখবে, যেমন আমি তোমার মায়ের খেয়াল রাখি, সবসময় সুখী রাখি। দিয়ার খাওয়া শেষ হতেই রওশন দিয়াকে নিয়ে রওনা দিল। ড্রাইভিং সিটে রওশন আর পাশের সিটে দিয়া। রওশন রেডিও অন করে দিল। রেডিওতে শো শো আওয়াজ হতেই দিয়া ছটফট করতে শুরু করে। দিয়া রওশনের হাত চেপে ধরে। ওর চোখ দিয়ে পানি পড়ছে দেখে রওশন গাড়ি থামিয়ে দেয়। কি হয়েছে দিয়া? কষ্ট হচ্ছে দিয়া? দিয়া কথা বলো। আওয়াজটা বন্ধ করেন। সেন্সলেস হয়ে গেল দিয়া। রওশন রেডিও বন্ধ করে দিয়ার হিজাবটা খুলে ফেলল। 5 মিনিটেই মেয়েটা ঘেমে ভিজে গেছে। রওশন দিয়ার হিজাব খুলে এসি অন করে দেয়। দিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বারবার হাঁপিয়ে উঠছে। দিয়া, দিয়া ওঠো। রওশন দিয়ার গালে হালকাভাবে চাপড় দিতে লাগলো। দিয়া জোরে জোরে শ্বাস নিচ্ছে, যেন দম আটকে আসছে ওর। রওশন এবার দিয়ার ঘরমার্ত চেহারার দিকে তাকিয়ে দিয়ার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের মাঝে ঢুকিয়ে নিল। কৃত্রিম উপায়ে অক্সিজেন দেয়া যাকে বলে। 10 মিনিট পর রওশন খেয়াল করে দিয়া শান্ত স্থির হয়ে গেছে। তাই ও ঠোঁট ছেড়ে দিয়াকে নিজের বুকের সাথে হেলান দিয়ে বসালো। দিয়া চোখ খোলো। ঘুমাই। আচ্ছা ঘুমাও।
দিয়াকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে অন্য হাতে ড্রাইভ করছে রওশন। রওশন কলেজে না গিয়ে সোজা হসপিটালে চলে আসে। দিয়ার সাড়া না পেয়ে রওশন ওকে কোলে তুলে নিল। দিয়ার ঘুম ভাঙতেই ও নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। পাশে রওশন ওর হাত ধরে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আমি এখানে কেন? কি হয়েছে আমার? তোমার ওজন কত জানো? অনেক দিন আগে মেপেছিলাম। এখন 45। না খেয়ে খেয়ে আছে এই অবস্থা। প্রেশার লো, গায়ে রক্ত নেই বললেই চলে। আজ থেকে যা বলবো তাই শুনবা আর সেটাই করবা। আমি সেন্সলেস হয়ে গেছিলাম নাকি? সায়েন্সের স্টুডেন্ট হয়ে এত বোকার কেয়ারলেস হও কীভাবে? পরিবেশের সাথে খাপ খাওয়াতে শিখোনি, নাকি সারা জীবন গ্রামের বোকা মেয়ে হয়ে থাকতেই শিখেছো? বকা দিচ্ছেন কেন? কি করেছি আমি? না, তোমাকে বোকা দিব কেন? তোমার কাজের জন্য তো তোমাকে আদর করা উচিত, পুরস্কার দেওয়া উচিত, তাই না? আম্মুকে বলবো যেন তোমাকে আবার গ্রামে পাঠিয়ে দেয়। এখানে থাকার কোনো প্রয়োজন নেই তোমার। রাগে রওশন দেয়ালে জোরে জোরে ঘুষি দিতে লাগলো। দিয়া ভয়ে কেঁদে ফেলেছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বিড়বিড় করে বলছে। দিন না, পাঠিয়ে দিন। কেন রেখেছেন এখানে? আজ একরকম তো কাল আরেক রকম ব্যবহার করেন। আমি কি পুতুল নাকি? আমার কষ্ট বলে কিছু নেই। কাল প্রথমে ধমক দিলেন, তারপর ভালো বরের মতো গয়না খুলে দিলেন, ঘুম পাড়িয়ে দিলেন। আজ সকালে ভালো ব্যবহার করেছেন আর এখন বকা দিচ্ছেন, বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন। থাকবো না আমি। দালান ঘরের চেয়ে আমাদের টিনের ঘরই বেশি ভালো। দিয়া কাঁদতে কাঁদতে হাতের ক্যানোলা টেনে খুলে ফেলল। শিরার রক্ত ক্যানোলা দিয়ে স্লাইনের পকেট অবধি পৌঁছে গেছে। রওশন স্লাইনের প্যাকেটের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, সেই সাথে ওর রাগ চরম সীমায় পৌঁছে যায়। রওশন দিয়ার গালে জোরে চড় বসিয়ে দেয়, তারপর নার্সকে ডেকে ক্যানোলা ঠিক করে। দিয়া হাঁটু ভাঁজ করে হাঁটুর মধ্যে মাথা ঢুকিয়ে কাছে। দিয়ার কান্না দেখে রওশনের বুকের ভেতর চিনচিন করে ব্যথা অনুভব হচ্ছে। রওশন দিয়ার মুখ উঁচু করে ধরে, কেঁদে কেঁদে মুখ ফুলে গেছে। আর কেঁদো না, শরীর খারাপ করবে। শরীর আর কখনো মারবো না, বকাও দিব না, শুধু আমার কথা শুনবে। এক কাজ করি, চলো কোথাও ঘুরে আসি। দিয়া আরও জোরে জোরে কেঁদে দিল। আরে বাবা, ভুল হয়ে গেছে, আর কেঁদো না প্লিজ। তুমি কখনো কাউকে কিস করেছো? এমন প্রশ্ন শুনে দিয়ার কান্না অটোমেটিক থেমে যায়। তারপর ভ্রু কুঁচকে রওশনের দিকে তাকিয়ে মাথা দুদিকে নাড়ালো, যার অর্থ না। রওশন ঠোঁট বাঁকা করে হেসে দিয়ার দিকে এগিয়ে যায়। দিয়ার একদম কাছে চলে এসেছে রওশন। রওশনের গরম নিঃশ্বাস দিয়ার মুখে আছড়ে পড়ছে। দিয়া আমতা করে বলল, ঠিক আছে, ঠিক আছে। সরি বলেছেন তো, আমি এখন সব ভুলে গেছি। প্লিজ দূরে যান। কেন দূরে যাব কেন? আপনি যা করতে চাইছেন তা কখনো সম্ভব হবে না। আমি এখনো ছোট, আপনার থেকে কম করে হলেও 7-8 বছরের ছোট। বাচ্চা মেয়ে ইয়ে করার বয়স হয়নি। যাক, ম্যাচুরিটি আছে তাহলে। এবার তো দেখছি সবই বুঝো, তাহলে না বোঝার ভান করো কেন? না বোঝার ভান করি? আমি সব বুঝি, কিন্তু কিছু বলি না। কারণ আব্বু বলে দিয়েছে যেন আমি আপনাদের সাথে তর্ক না করি। তর্ক করলে নাকি আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিবেন। আর গ্রামে ফিরে গেলে মানুষের অনেক কথার সম্মুখীন হতে হবে, আর তার জন্য আব্বু কষ্ট পাবে। একটু আগেই তো বলেছিলে চলে যাবে। তা বাবার বাড়ি গেলে তখন তো এসব শুনতেই হতো। কে বলেছে আপনাকে আমি আব্বুর কাছে যাব? আম্মু চলে যাওয়ার পর আব্বু অনেক কষ্ট করেছে। আব্বু চাইলেই আবার বিয়ে করতে পারতো, কিন্তু করেনি। কারণ কি জানেন? কারণটা হলাম আমি। আমার জন্য আব্বু অনেক ত্যাগ স্বীকার করেছে, আর আমি কিনা ফিরে গিয়ে আবার কষ্ট দেব? তাহলে কোথায় যেতে? দরকার হলে রাস্তায় থাকতাম। কোনো না কোনো ড্রাইভার ঠিকই আমাকে সাহায্য করত। কেন, তোমার চেনা ড্রাইভার আছে নাকি? না, তবে আম্মুর কাছে যেতে পারতাম। দিয়া। আর কথা বাড়ালো না দিয়া, কারণ একবার থাপ্পড় খেয়েছে আর খেতে চায় না। ও ভেবেছিল রওশনরা ওকে বের করে দিলে ও আর বাড়ি ফিরবে না। হয়তো রাস্তাতেই কোনো এক অ্যাক্সিডেন্টে, ঢাকায় তো এমন সচরাচরই হয়, তাই ওরও হতে পারে, তাই না? বিকালে ঘুম ভাঙে দিয়ার। ঘুম ভাঙতেই দিয়া দেখতে পায় রওশন ওর পাশের চেয়ারে বসেই হাতের উপর ভর দিয়ে ঘুমিয়ে পড়েছে। স্লাইন খুলে দিয়েছে নার্স, তাই ও উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। মোটামুটি সব কিছু চিনে ফেলেছে ও। ফ্রেশ হয়ে এসে দেখে রওশন নেই। কেবিনের দরজা খুলে উকিঝুঁকি মারার পরও রওশনকে পায় না। উনি কি চলে গেছে? আমাকে একা রেখে চলে গেল? এখন আমি কোথায় যাব? কিভাবে যাব?
মুখে ওড়না গুজে কাঁদতে লাগলো দিয়া। রওশন নিচে গিয়ে সব ডকুমেন্ট কালেক্ট করে বিল পে করে সবেমাত্র কেবিনের দরজা খুলেছে। অমনি দিয়া ভয়ে পর্দার আড়ালে লুকালো। দিয়ার কাণ্ড দেখে রওশন বেশ খানিকটা চমকে যায়। এদিকে দিয়া ভাবছে রওশন তো চলে গেছে, তাহলে এখন কে এলো? হসপিটালের কেউ। এখন নিশ্চয়ই টাকা চাইবে, আর টাকা না পেলে হসপিটালের সব কাজ ওকে দিয়ে করাবে। রওশন আলতো করে পর্দা সরালো। ভয় দেওয়ার কাচুমাচু হয়ে যাওয়া দেখে রওশনের প্রচুর হাসি পাচ্ছে। তারপরেও রাগি রাগি গলায় বলল। লুকাচ্ছ কেন? রওশনের কণ্ঠে শুনে যেন দিয়া নিজের প্রাণ ফিরে পেল। উৎফুল্ল কণ্ঠে বলল। আপনি আমাকে ছেড়ে যাননি। তোমাকে ছেড়ে যাব এমন কথা ছিল নাকি? এই তুমি পালিয়ে যাওয়ার চিন্তা করেছিলে? ভুলেও এই চিন্তা মাথায় আনবে না। বেশি বেশি ভাবি আমি। থুর, চলুন বাড়ি যাই। শুনুন, যাওয়ার সময় ফুচকা খাবো। তোমার টোক খাওয়া বারণ, ডাক্তার টোক খেতে মানা করেছেন। ও, কাল কলেজে যাব। দেখুন, বোরকা পরলে আমার দম আটকে আসে। গাউন, থ্রি পিস, স্কার্ট, এই তিনটা জিনিস ছাড়া আর কিছুই পরবা না? মানে কলেজে এগুলো পরবে আর বাড়িতে তোমার যা ইচ্ছা তাই পরবা, ঠিক আছে? আপনি আমার বর নাকি টিচার? খালি জ্ঞান দেন কেন? কেন, আমার কথাগুলো শুনতে খারাপ লাগে? আর আমি তোমার টিচারও। কাল কলেজে গেলেই বুঝতে পারবে আমি কি। অদ্ভুত। কিভাবে? অনেক অ্যাঙ্গেল থেকে, তবে সেটা আজ নয়, অন্য একদিন বলবো। আচ্ছা, আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিলেন কিভাবে? আমি তো শ্যামলা। সিরিয়াল দেখো? হ্যাঁ, কেন? সিরিয়ালে দেখো না, গ্রামে কালো মেয়ে বিয়ে করার পর ছেলেরা তাকে ধুয়ে ঘষে মেজে ধপধপে সাদা বানিয়ে ফেলে। তোমাকেও আমি তেমনভাবে ফর্সা বানিয়ে দিব। সত্যি? হুম, এবার বাড়ি চলো। রওশন আগে থেকেই বাড়িতে দিয়ার খবর জানিয়ে রেখেছিল, তাই দিয়া বাড়ি ফেরার সাথে সাথে রিমিকা দিয়াকে টেনে খাবার টেবিলে বসায়। সামনে কম করে হলেও 15 রকমের খাবার। এই সব খাবার দিয়াকে খেতে হবে। দিয়া অসহায় দৃষ্টিতে রওশনের দিকে তাকালো। অমনি রিমিকা দিয়াকে ধমক দিয়ে বলল। রওশনের দিকে তাকিয়ে লাভ নেই, এই সব তোকে খেতে হবে। 17 বছর বয়স, অথচ ওজন 50 ও না। আর শোন, আজ থেকে তুই রোশনির সাথে থাকবি। রওশনের রুমের ধারের কাছে একদম যাবি না। আমি চাই না তোর এত কম বয়সে কোনো অ্যাক্সিডেন্ট হোক। আমরা তোর ছেলে মেয়ের মুখ না দেখে মরবো না, তাই এত তাড়াহুড়োর প্রয়োজন নেই। 20 বছর হবে, তারপর বাচ্চার প্ল্যানিং করবি। রওশন মাছ থেকে বলে উঠল। তোমার বৌমা তুমি রাখো, আমার লাগবে না। না লাগলেই ভালো। তোর ইচ্ছার জন্য আমি এই পিচ্চি মেয়েটাকে বিপদে ফেলতে পারবো না। কম বয়সে বাচ্চা নিলে মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি। তো এত বলার কি আছে? আমি কি বলেছি আমি তোমার বৌমাকে আদর করব বা করতে চাই? তোর মা আমি, তোর বাপটা যেমন তুই তার চেয়েও বেশি, তাই সবটা জানি। তুই চুপচাপ নিজের রুমে যা। দিয়া ওদের লাগাম ছাড়া কথাবার্তা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলল। কোনো আম্মু ছেলে এবং ছেলের বউয়ের সাথে যে এমনভাবে ফ্রিলি কথা বলতে পারে তা দিয়ার জানা ছিল না। দিয়া খুশিতে কান্না করে ফেলে। রিমিকা রওশনের সাথে কথা শেষ করে দিয়ার দিকে তাকাতেই দেখতে পায় দিয়া কাছে। দিয়া, কাঁদছিস কেন মা? মাথা ব্যথা করছে? আমাকে বল। জানো, আমি ভেবেছিলাম আমার শাশুড়ি আম্মুও সিরিয়ালের মতো ভিলেন টাইপের হবে। আমাকে দিয়ে বেশি বেশি কাজ করাবে, গরম খুন্তির ছ্যাঁকা দিবে, ঝাড়ু দিয়ে পিটাবে, ছেলের কাছে মিথ্যা নালিশ করবে। কিন্তু তুমি, তুমি সবার চেয়ে আলাদা। আমাকে কত ভালোবাসো। আচ্ছা, তুমি কি এই বাড়ির সবার সাথে এমনভাবেই কথা বলো? কেমন ভাবে? এই যে এতক্ষণ যা যা বললে। ওহ, জানিস আমি মেডিকেলের স্টুডেন্ট। বলতে গেলে কলেজে বেস্ট স্টুডেন্ট ছিলাম, কিন্তু বিয়ের চক্করে পড়ে আমার লেখাপড়াটাই বাদ হয়ে গেল। যেহেতু আমি ডাক্তারি পড়ছি, তাই সব বিষয়েই আমি জানি। আর আমি এবং রায়হান, আমরা দুজন রোশনি আর রওশনের শুধু বাবা মা নই, বন্ধুও। তাই সব বিষয়ে খোলামেলা কথা বলতে পারি। কিছুদিন পর তুইও পারবি। এখন এসব বাদ দিয়ে খেয়ে নে। রিমিকা দিয়াকে খাইয়ে দিচ্ছে, দিয়া খাচ্ছে, আর এটা সেটা প্রশ্ন করেই যাচ্ছে। রিমিকাও দিয়ার সব উত্তর দিচ্ছে, কিন্তু একটা প্রশ্ন এড়িয়ে গেল। সেটা হলো, কেন রিমিকার পড়া হলো না? বিয়ে নিয়ে কি এমন হয়েছিল? দিয়া খাওয়া শেষে রোশনির ঘরে গেল। আপু, আসবো? আরে দিয়া ভাবি, আসো। আজ থেকে তো তুমি আমার রুমে শিফট হয়েছো, তাই না? হুম। আচ্ছা, তুমি আমাকে ভাবি বলো কেন?
নাম ধরেই তো ডাকতে পারো, আমি তো তোমার ছোট। হ্যাঁ পারি, কিন্তু ডাকবো না। কেন জানো? কারণ আমি আমার ভাইয়াকে সম্মান করি, ভালোবাসি। হয়তো তুমি বয়সে আমার চেয়ে ছোট, কিন্তু সম্পর্কে এবং সম্মানে আমার চেয়ে একটু হলেও বড়। আর বড় ভাইয়ার বউ ছোট হলেও তার নাম ধরে ডাকার শিক্ষা আম্মু আমাকে দেয়নি। ভবিষ্যতে যদি দেয় তাহলে অবশ্যই ডাকবো। তবে হ্যাঁ, তোমাকে আমি অন্য একটা নামেও ডাকতে পারি। কি নাম? পিচ্চি ভাবি। সুন্দর না? কাল কিন্তু দেরি করে কলেজে যাব, তাই আগে থেকে রেডি হওয়ার প্রয়োজন নেই। কেন? কাল কলেজে কি? ভাইয়া 2 বছরের টিচার লাইফ সেলিব্রেট করবে স্টুডেন্টসরা। তোমার ভাইয়ার স্যার হওয়ার বয়স 2 বছর? কম বয়সে চাকরি পেল কিভাবে? ভাইয়ের বয়স 28 বছর, তোমার চেয়ে 11 বছরের বড় ভাইয়া। কম বয়স হলো নাকি? বয়স শুনে দিয়া মাথায় হাত দিয়ে বসে পড়ল। শেষে কিনা আব্বুর বুড়োর সাথে বিয়ে দিল। আগে জানতাম বড়লোকরা বুড়ো হয়, তবে তোমার ভাইয়াকে দেখে তো 21-22 বছরের ছেলে মনে হয়। সবারই এমন মনে হয়। কলেজের চকলেট স্যার। চকলেট স্যার মানে? উনি কি কলেজে চকলেট বিতরণ করেন? চকলেট বয় চিনো? কুল, ড্যাশিং, হ্যান্ডসাম, গুড লুকিং। যেহেতু ভাইয়া স্যার, সেই জন্য চকলেট স্যার। ভারী মজার তো। হুম। আচ্ছা, তুমি কখনো প্রেম করেছো? না, তুমি করেছো? এখনো করি। কলেজে চলো, তোমার সাথে আলাপ করিয়ে দিব নিঝুমের। তোমার প্রেমিক মেয়ে? তুমি মেয়েদের সাথে প্রেম করো? প্রথমে আমিও ভাবছি ওটা মেয়ে, পরে জানতে পারি নিঝুম ছেলে মেয়ে উভয়েরই নাম হয়। এভাবেই রাত 11টা পর্যন্ত আড্ডা দেওয়ার পর রওশনের কল আসে রোশনির ফোনে। কি গো ভাইয়া, এত রাতে আমাকে কল করলা? ভুলে গেছিস কাল কি 11:50 দিয়াকে নিয়ে ছাদে আসবি? ওহো, ভুলে গিয়েছিলাম। কাল তো জুনের 6 তারিখ, পিচ্চি ভাবির জন্মদিন। তুমি চিন্তা করো না, আমি ঠিক নিয়ে আসবো। তুমি শুধু অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে করো। ও কোথায়? ওয়াশরুমে ব্রাশ করতে গেছে। ঠিক আছে, রাখছি। এখন তুই ঠিক টাইমে চলে আসিস। ঘড়ির কাঁটা 11:45। রোশনি জোর করে দিয়ার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিল। তারপর সবার আড়ালে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে দিয়াকে নিয়ে ছাদে চলে আসে। দিয়া বারবার রোশনিকে প্রশ্ন করছে যে রোশনি কেন দিয়াকে এইভাবে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো উত্তরই পায়নি। অবশেষে দিয়ার চোখ খুলে দেয়া হলো। দিয়া চোখ খুলে তাকিয়ে একটা ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন ছাদ আবিষ্কার করল। ওদিকে রোশনি দিয়াকে পৌঁছে দিয়ে নিচে চলে যায়। তাই দিয়া রোশনিকে খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হয়। দিয়া অনুভব করতে লাগলো ওর পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর সে ক্রমশই দিয়ার দিকে এগিয়ে আসে। দিয়া ভয়ে দেয়ালের সাথে মিশে যেতে চাইলেই দিয়া নিজের পেটে কারো হাতের ছোঁয়া পেল। শিউরে উঠল সে। ভয়ে চোখ বন্ধ করে আয়তল কুস্তি পড়া শুরু করল। ভয় পেও না, আমি এদিকে আসো। দিয়ার পেটে হাত দিয়েই নিজের কাছে টেনে নিল রওশন। দিয়ার চুলগুলো বাঁধা ছিল, ক্লিপ দিয়ে সেই ক্লিপটাও খুলে দিল। দিয়ার পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল একরাশ কালো চুল। চুলগুলো দিয়ার বাম সাইডের ঘাড়ের উপর রেখে ডান সাইডে চিবুক রাখল রওশন। ভয় করছে এখনো? দিয়া কোনো কথা বলছে না, কারণ এখন ভূতের ভয়ের চেয়েও বেশি ভয় রওশনকে কাছে পেয়ে করছে। রওশনের হাতে ছোঁয়া বারবার দিয়াকে শিহরিত করছে। রওশন দিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিল, তারপর নিজের কপাল ওর কপালে ঠেকিয়ে বাম হাতে কোমর জড়িয়ে ডান হাত দিয়ে দিয়ার পিঠ গলা স্লাইড করতে করতে উপরে উঠছে। রওশনের এমন কাজে দিয়া হতবাক। ভয় যখন করছে তখন ভয়টা আরেকটু বাড়িয়ে দেই, কি বলো? রওশন নিজের ঠোঁট দিয়ার ঠোঁটে ঘষতে থাকে। দিয়ার হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। হাত পা ভয়ে প্লাস অজানা অনুভূতিতে শীতল হয়ে আসে। তারপর হুট করে দিয়ার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভেতর ঢুকিয়ে নেয়। দিয়ার এবার দম আটকে আসে। লোকটা কেন এমন করছে? ব্যথা দিয়ে মলম লাগিয়ে দেওয়ার কি প্রয়োজন? আমার সাথে এসব করার মানে কি? দূরে যেতে চাই আপনার থেকে, আপনার এই অদ্ভুত কাজের থেকে নিজেকে জড়াতে চাই না আপনার মায়ায়। আমি জানি আপনি কখনো মেনে নেবেন না আমায়। 5 মিনিট পর রওশন দিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে দু হাতে দিয়ার মাথাটা ধরে নাকের সাথে নাক মিলিয়ে বলল, হ্যাপি বার্থডে দিয়া, ওদিকে তাকাও।
ডান সাইডে দিয়ার মুখ ঘুরিয়ে ধরল। দিয়া তাকানো মাত্রই একটা ফানুস উড়ে গেল আকাশে, আর আকাশে লাভ শেপের মধ্যে জলজল করে উঠল একটা লেখা, আই লাভ ইউ দিউ পাখি। দিয়া যেন নিজের চোখ আর কানকে বিশ্বাসই করতে পারছে না। আজ যে ওর জন্মদিন সেটা ও ভুলে গিয়েছিল, তারপরও রওশন যে ওকে ভালোবাসে সেটাও স্বীকার করলো। দিয়া রওশনের দিকে তাকাতেই দেখলো রওশন ওখানে নেই। ছাদে ভালো করে চোখ বুলালো, তবুও কিছু বুঝতে পারল না। হঠাৎ ছাদের লাইট অন হলো। পুরো ছাদটা হলুদ গোলাপ দিয়ে সাজানো, ছাদের চার কোণায় বড় বড় 4টা মোম রাখা। ছাদের মাঝে একটা টেবিল, আর টেবিলের উপর কিছু জিনিস ঢেকে রাখা হয়েছে। মেঝেতে নীল সাদা রঙের বেলুন উড়ছে, পড়ে যাচ্ছে। পুরো ছাদটাকে ফুল বেলুনের রাজ্য মনে হচ্ছে, আর সেই রাজ্যের রানী দিয়া। দিয়া হঠাৎ ঘাড়ের ওপর কারো টোকা অনুভব করে। তৎক্ষণাৎ ও পেছন তাকায় আর দেখে রওশন হাঁটু গেড়ে বসে লাল গোলাপের একটি তোড়া দিয়ার দিকে এগিয়ে ধরে আছে। তারপর বলতে শুরু করলো, আমার হৃদয় হৃৎপিণ্ডের চাইতে অনেক গভীরে, রক্ত আর শিরা উপশিরা অনেক গহীনে যে রুহ আছে, সেই রুহ বিন্দু থেকে তোমাকে ভালোবাসি। তোমার রূপ অবয়ব বা বয়স নয়, তোমার আত্মাটাকে ভালোবাসি। কারণ ভালোবাসা রূপ যৌবনের লোভ। ভালোবাসা মানে নিজের ওপর সত্তাকে তোমার মাঝে খুঁজে পাওয়া, যাকে ছাড়া আমি অসম্পূর্ণ। তুমি কি আমার ভালোবাসা স্বীকার করবে? দিয়া ঘোর কাটিয়ে উঠতে পারছে না। এটা কি আদৌ সত্যি? রওশন আর অপেক্ষা করতে পারছে না, তাই নিজেই দিয়ার হাতে ফুল গুছে দিল। অন্তত হ্যাঁ বা না বলো। বোবার মতো দাঁড়িয়ে থেকে আমাকে টেনশনে ফেলার মানে কি? দিয়া এবার বলল, নিজের বউয়ের কাছ থেকে অনুমতি চাইতে হয়? হ্যাঁ ম্যাডাম, চাইতে হয়। কারণ আমি আমার বইয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করব না। আর প্রতিটা মানুষের নিজের মতো ইচ্ছা পোষণ করার অধিকার আছে এবং নিজের মতো চলার অধিকার আছে। একটা মেয়ে নিজের বাবার বাড়িতে যেভাবে নিজের ইচ্ছায় চলেছে, থেকেছে, আনন্দ করেছে, বিয়ে নামক রীতির জন্য কি তার সব ইচ্ছে বিসর্জন দিতে হবে? আর সবাই দিলেও আমার বইয়ের দিতে হবে না? সে তার মন মতো চলবে, হাসবে, খেলবে, ভালোবাসবে। সত্যি আপনি অনেক ভালো, আপনার চিন্তা ভাবনাগুলো অনেক ভালো। ধন্যবাদ। তবে এখনও কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। আমার ভালোবাসা কি গ্রহণ করা যায় না? দিয়া এখন কি করবে? কখনোই না বলবে না, কারণ ভাগ্য করে এমন বর পাওয়া যায় যে প্রতিটা মুহূর্তে তার স্ত্রীর পাশে থাকবে, স্ত্রীর মতামতকে সম্মান করবে, ভালোবাসবে। কিন্তু হ্যাঁ বলতেও ভীষণ লজ্জা লাগছে। কিভাবে তার সামনে দাঁড়িয়ে মুখ ফুটিয়ে বলবে যে হ্যাঁ? দিয়াও রওশনের মতো অদ্ভুত আচরণদাতার প্রেমে পড়েছে। অনেক ভেবে দিয়া রওশনের দিকে এগিয়ে যায়, তারপর আলতো করে জড়িয়ে ধরে রওশনকে। রওশনও নিজের উত্তর পেয়ে দিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। দিয়া পাখি, উম, চলো কিছু খেয়ে নেই। রাতে আম্মু অত কিছু খাওয়ালো, এখন আবার খাবো? পেট ভরা। হুম হুম, খেতে হবে, চলো। জোর করে দিয়াকে সেই টেবিলে বসালো, তারপর এক এক করে ঢেকে রাখা প্লেটের ওপর থেকে ঢাকনা সরালো। দিয়ার পছন্দের ফালুদা আর ভ্যানিলা আইসক্রিম। এতক্ষণে তো আইসক্রিম গলে যাওয়ার কথা, তবুও গলেনি কেন? বোকা মেয়ে, 8 মিনিটে আইসক্রিম গলে নাকি? আমি তো একটু আগে এনেছি এগুলো। নাও তাড়াতাড়ি খাওয়া শেষ করো। দিয়া খাওয়া শুরু করে দিল। ওর সারা মুখ আইসক্রিমে লেপ্টে আছে। খাওয়ার শেষ মুহূর্তে দিয়ার মনে পড়ল রওশনকে তো দিতেই ভুলে গেছে ও। আপনি খাবেন না? হুম, খাবো তো। বলেই দিয়ার গালে লেগে থাকা আইসক্রিমের অংশটুকু চেটে খেয়ে নিল। রওশনের জিহ্বা দিয়ার গাল স্পর্শ করা মাত্র দিয়া টেবিলের ওপর থাকা রওশনের হাত চেপে ধরে। রওশন এবার ইচ্ছা করে দিয়ার গালে জিহ্বা দিয়ে লেহন করতে শুরু করে। অবশেষে ঠোঁটে ঠোঁট স্পর্শ করে বলে, এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইসক্রিম। আমি তোমার মতো নর্মাল আইসক্রিম খাই না দিয়া পাখি। দিয়া চোখ বড় বড় করে রওশনের দিকে তাকিয়ে আছে। রওশন আবার বলে উঠল, ওভাবে তাকিও না, তাহলে আমার কথা রাখতে পারবো না, কন্ট্রোলেস হয়ে যাব। তখন কিন্তু আমায় দোষ দিতে পারবে না। দিয়া লজ্জায় চোখ নামিয়ে নিল। রওশনকে আগে কখনো এত কথা বলতে দেখেনি দিয়া। সবসময় চুপচাপ আর রাগে লুক নিয়ে থাকে, আর আজ রওশন দিয়াকে চুপ করে থাকতে দেখে আবার বলল, পৃথিবীর সমস্ত লজ্জার ভয় কি আল্লাহ তোমার মধ্যে দিয়েছে? সেই কখন থেকে আমি কথা বলছি আর তুমি চুপ করে বসে আছো। আমার সাথে কথা বললে কি কোনো সমস্যা হবে? আনএজি ফিল করছো? তাহলে আমি চলে যাচ্ছি। না। তাহলে তুমি চাচ্ছ যে আমি এখানে থাকি? হুম। মাথা নিচু করে বলল। রওশন দিয়ার হাতে হাত রেখে বলল, তোমার স্বামী আমি, তোমার সব কিছু দেখার অধিকার আছে আমার। মানে?
ভয়ে প্লাস উত্তেজিত হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, না মানে তোমার সব কিছু জানার অধিকার আছে। কি? ও, আমার তেমন বিশেষ কোনো কিছু নেই। আমি সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি। তাহলে আমাকে মেনে নিতে এত হেজিটেশন কেন? কারণ কি? সত্যি বলবো, আমি কি মিথ্যা শুনতে চেয়েছি? আসলে ভয় লাগে। আপনি অলওয়েজ রাগে রাগে লুক নিয়ে থাকেন, তাই ভেবেছি। ভয়কে জয় করতে শিখোনি। যেদিন শিখবে সেদিন তোমার কাছে আসবো আমি, তার আগে না। গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। আপনি সবসময় আমার সাথে এমনই করেন। প্রথমে ব্যথা দিয়ে পরে মলম লাগান। একটুও ভালো না আপনি, খুব পচা পচা আপনি। যাও। দিয়া কষ্টে আর ভয়ে কাঁদতে কাঁদতে নিচে চলে যায়। রওশন উঠে ছাদের কিনারে এসে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে থাকে, চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। তুমি এমন কেন করো দিয়া? আমি আর আমার সব কিছুই তো তোমার, তবুও কেন এত সংশয়? কেন বইয়ের দাবি নিয়ে আমার সামনে আসতে পারো না? কেন সবসময় আমার থেকে দূরে থাকতে চাও? তোমার স্যাম বোনের চেহারা আর তোমার পরিবার নিয়ে তো আমার কোনো আপত্তি নেই, তাহলে আমাকে ভালোবেসেও আমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কেন? এবার তুমি নিজে আমার কাছে আসবে, এটা রওশন ইয়ারাবের প্রমিস। তুমি নিজে আসবে বইয়ের দাবি নিয়ে, অধিকার ফোলাবে আমার ওপর। আমার চেহারা ভাষা না, চোখের ভাষা বোঝার চেষ্টা করবে। যেদিন আমার মনের ভাষা বুঝতে পারবে সেদিন বুঝবে এই মনে সবটা জুড়ে আছে শুধু দিয়া, রোশনের দিয়া। কবে আমার মনে গয়না পৌঁছাবে দিয়া পাখি? অপেক্ষা করব তোমার জন্য, জানি তুমি ঠিকই আসবি। আজ দেরিতে ঘুম ভাঙে দিয়ার। সকাল 8টা, কলেজ 9টায়, সেজন্য দিয়া প্রথমে ফ্রেশ হয়ে নিজের ব্যাগ গুছিয়ে নেয়। তারপর নিচে নামিয়ে নিচে রওশন রওশনি রেডি হয়ে বসে আছে। রওশন একবার দিয়ার দিকে তাকালো, সাথে সাথে ওর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। দিয়ার চোখ মুখ ফুলে গেছে কান্নার জন্য, চোখের নিচটা কালো হয়ে গেছে। হয়তো রাতে ঠিকঠাক ঘুম হয়নি, তবুও নিজেকে সংযত করে উঠে গেল রওশন। রোশনি বলে উঠল, কোথায় যাচ্ছ ভাইয়া? আমাদের নিয়ে যাবে না? তোরা বড় হয়েছিস রোশনি, একা একা পথ চলতে শেখ। কলেজে কাজ আছে তাই আমি আগে চলে যাচ্ছি, তোরা তোদের মতো আয়। চলে গেল রওশন। দিয়া বুঝতে পারল যে তার জন্যই রওশন এমন করেছে, তাই ও রোশনিকে বলল, আপু, 8:30 বাজে, চলো কলেজে যাই, না হলে দেরি হয়ে যাবে। কোনো দেরি হবে না, তুমি বসে খেয়ে নাও, না খেয়ে যাওয়া যাবে না। এখন খেতে ইচ্ছে করছে না, প্লিজ জোর করো না। পরে না হয় খেয়ে নিব। তোমাদের কলেজ তো ক্যান্টিন আছেই, চিন্তা করো না। দিয়ার কথা শুনে রোশনির মনও শান্ত হয়, তাই ওরা ডিরেক্ট কলেজে চলে আসে। দিয়াকে নামিয়ে দিয়ে রোশনি গাড়ি পার্ক করতে যায়। পিচ্চি ভাবি, তুমি দাঁড়াও, আমি গাড়ি রেখে আসি। কোথাও যেও না, ঠিক আছে? ঠিক আছে আপু। রোদ থেকে সরে দিয়া একটা গাছের ছায়ার নিচে দাঁড়ায়। আপাতত এখানে কেউ নেই, কিন্তু মিনিট 5-এর মধ্যে প্রায় 10 জন এসে হাজির। 4টা মেয়ে 6টা ছেলে। ওদের দেখেই বোঝা যাচ্ছে যে ওরা বড়লোকের বকে যাওয়া ছেলে মেয়ে। পরনে জিন্স প্লাস গেঞ্জি। ছেলে মেয়ে উভয়ে ভ্রু কাটা আর ভ্রুর উপর ছোট্ট রিং জাতীয় কিছু ঝুলছে। ছেলেগুলোর গালে সিগারেট আর মেয়েগুলোর হাতে দেশলাই। একটা ছেলে বলে উঠল, কি নতুন নাকি? জি ভাইয়া। নাম কি? দিয়ামণি। তোমার ওড়নাটা দাও। কি? বলছি তোমার ওড়না দাও, আজ ওড়না ছাড়াই কলেজে ঘুরবে, এটা জাগিং। না। তোর এত বড় সাহস সিনিয়রদের মুখের ওপর না বলিস? সিমলা, ওর ওড়নাটা কেড়ে নে তো। একটা মেয়ে এসে ওড়নাটা টান দিয়ে কেড়ে নিল। দিয়া ঝট করে 2 হাত দিয়ে বুক ঢেকে ফেলল, তারপর কেঁদে কেঁদে অনুনয় করতে লাগলো। প্লিজ আপু, ওড়নাটা দিয়ে দিন। আমি তো আপনাদের সাথে কিছু করিনি, তাহলে আমার সাথে এমন করছেন কেন? এই দেখ তোর বাচ্চা মেয়েটা কাটছে। দিয়া নিজের চোখের পানি মুছে সোজা হয়ে দাঁড়ালো। কাঁধ থেকে ব্যাগটা নিচে নামিয়ে শক্ত গলায় বলল, লাস্ট বারের মতো বলছি, ওড়নাটা দিন, না হলে যা হবে তার জন্য আপনারা দায়ী থাকবেন, আমি না। আরেকটা ছেলে বলে উঠল, খুকুমনি দেখি হুমকি দিতেও জানে, তো কি করবে মামনি? যা খুশি করতে পারো, তবু ওড়নাটা আমি দেব না। তোর ওড়না তুই রাখ। ওই দেখ সিসি ক্যামেরা, আমি এখন প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে সব বলছি। প্রিন্সিপাল আমার মামা। ও, তাহলে আমি তোর আম্মা? বলে এলোপাথারি চড় দিতে লাগলো ছেলেটাকে। বাকি 5 জন কাছে আসতেই পা ছুঁড়ে লাথি দিতে লাগলো। আচমকা আক্রমণে ছেলেগুলো কিছু বুঝে উঠতে পারল না।
নিজেদের রক্ষা করতে ব্যস্ত হয়ে গেল। দিয়া এবার নিজের ব্যাগ থেকে গুঁড়ো হজমি বের করলো, তারপর মেয়েগুলোর মুখের দিকে ছুঁড়ে দিল। মেয়েগুলোর চোখে হজমির গুঁড়ো যেতেই ওরা চিল্লিয়ে উঠল। দুইটা ছেলে দিয়ার হাত ধরে ওকে টাইট করে ধরে ফেললো, তারপর বলল, এবার কোথায় যাবি? কোথাও না, বিকজ আমি ক্যারাটে জানি। বলেই হাত প্যাচ দিয়ে ঘুরে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে পড়ল, তারপর ওড়না কেড়ে নিয়ে গলায় ঝুলিয়ে হাতের চুড়ি ঠিক করে নিল। তোরা গুন্ডামি করার যোগ্যতা রাখলে আমি তোদের মতো গুন্ডা জন্ম দেওয়ার যোগ্যতা রাখি। নেক্সট টাইম আমাকে দুর্বল ভেবে ভুল করবি না। মনে রাখিস, দিয়া এসে গেছে কলেজে। যদি দেখেছি না কোনো মেয়ের পেছনে লেগেছিস, হাত পা ভেঙে রেখে দিব। আজ ট্রেলারটা দেখিয়ে গেলাম। শো আভি ভি বাকি হ্যাঁ মেরি দোস্ত। দিয়া নিজের ব্যাগ নিয়ে রোশনির দিকে এগিয়ে গেল, টিস্যু দিয়ে মুখ মুছে নিল, কিন্তু ছেলেগুলোর সাথে হাতাহাতিতে ইটের সাথে পা লেগে পা অনেকটা কেটে গেছে, রক্ত বের হচ্ছে। রোশনি দিয়াকে এভাবে দেখে দৌড়ে ওর কাছে আসলো। পিচি ভাবি, কি হয়েছে তোমার? মানে রাস্তায় স্লিপ খেয়ে পড়ে গেছি, একটু কেটে গেছে। চিন্তা করো না আপু, ঠিক হয়ে যাবে। ভাইয়ের কেবিনে চলো, ওখানে ফার্স্ট এড বক্স আছে। তোমার তো রক্ত সহ্য হয় না, তুমি চলো। এখন ওনার রুমে গেলে উনি বিরক্ত হবেন। আর এখন থেকে তো নিজেকে শক্ত করতে হবে। কেন যে হিউম্যানিটিস নিলাম, মেডিকেলে অ্যাডমিশন কালই অফ হয়ে গেল। ধুর, না আমি যাব না, আমি রুমাল পেঁচিয়ে রাখছি। কোনো কথাই শোনো না তুমি, তোমাকে নিয়ে আর আসবো না। এরপর থেকে ভাইয়ের সাথে আসবা। রোশনি রেগে চলে গেল। দিয়াও খোঁড়াতে খোঁড়াতে ক্লাসে খুঁজে ক্লাসরুমে গিয়ে বসলো। প্রথম পিরিয়ড শুরু হয়ে গেছে। দিয়া খুব সুন্দরভাবে ক্লাস অ্যাটেন্ড করছে, বেশ কিছু বন্ধুও বানিয়ে ফেলেছে এই আধা ঘন্টায়। হঠাৎ রওশন রুমের বাইরে এসে থেমে গেল। নিয়ম স্যার বলে উঠল, আরে রোশন, তুমি? তোমার ক্লাস শুরু হতে তোমার 1.5 ঘন্টা বাকি। স্যার, দিয়াকে একটু আমার কেবিনে পাঠিয়ে দিবেন, ইস্ট আর্জেন্ট। ওকে রোশন, তুমি যাও, আমি পাঠিয়ে দিচ্ছি ওকে। রওশন আর এক মুহূর্ত দাঁড়ালো না। নিয়ম স্যার দিয়াকে রওশনের কেবিনে যেতে বলল। দিয়া উঠে আল্লাহর নাম নিতে নিতে এগোচ্ছে, কারণ রওশনকে দেখে এইটুকু তো বুঝে গেছে যে ও ভীষণ আকারে ক্ষেপে আছে। আল্লাহ জানে সাদা যমরাজটা কেন ডাকছে। রাগ দেখে মনে হলো আমি ওনার খাদ্য। উনি হিংস্র শিকারী, আমাকে শিকার করতে এসেছেন। আমি ওনার কোন বাড়া ভাতে ছাই ঢেলেছি একমাত্র উনিই জানেন। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও আমাকে। দিয়া কেবিনের দরজা খুলে ঢুকতেই রওশন বলে উঠল, স্যারদের কেবিনে নক করে ঢুকতে হয়, এই মিনিমাম সেন্সটুকু তোমার জানা নেই দেখছি। সরি স্যার। সরি বলে কি লাভ, বের হয়ে যাও। আপনি তো বললেন আসতে, আবার চলে যেতে বলছেন কেন? অনেকটা রেগে বলল, কারণ পায়ে ব্যথা, নাড়াতেই পারছে না। আর ইনি 14 বার হাঁটাচ্ছেন। বাইরে গিয়ে আবার নক করে ভেতরে আসো। আজব তো, একবার এসেছি তো, আর রিপিট করতে পারবো না। না পারলে বেদ দিয়ে পিটিয়ে সোজা করে দিব তোমাকে, যাও। চারপাশে বেতের সমাহার। এত বেত দেখে দিয়ার মুখ ভয়ে চুপসে গেল, তাই আমতা আমতা করে বলল। যাচ্ছি। দিয়া বাইরে এসে দরজায় 2-3 বার টোকা দিল। মি আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। দিয়া ঢুকছে আর বিড়বিড় করছে, সারা জীবন খালি ভয় দেখায় গেল, বেটা বদ। আব্বুর কথায় রাখতে গিয়ে নম্র ভদ্র মিষ্টি মেয়ে সাজতে হচ্ছে, না হলে তোর ব্যান্ড বাজায় ছাড়তো এই দিয়া। কেন ডেকেছেন স্যার? চেয়ারে বসো আর পা থেকে রুমাল খোলো। ভয়ে দিয়ার হাত শীতল হয়ে গেল, কারণ এতক্ষণ মাথা ঘুরেছে, এবার রক্ত দেখলে নিশ্চিত জ্ঞান হারাবে। আমতা আমতা করে বলল, কি দরকার স্যার? কোনো কাজ থাকলে বলেন, করে দিচ্ছি, তবে এটা করতে পারবো না। ঠিক আছে, আমার ঘাড়ে ব্যথা করছে, টিপে দাও। এটা কলেজ স্যার, আপনার বাড়ি না। আর আমি এখন আপনার স্টুডেন্ট, আপনার বউ না। তাই পড়া বিষয়ে কোনো কথা থাকলে বলুন, না হলে টাটা। এই তো আগের মতো হচ্ছে, এখন শুধু সময়ের অপেক্ষা, তারপর তুমি ঠিক হয়ে যাবে দিয়া পাখি, আর আমাকেও চিনতে পারবে। আচ্ছা যাও, তবে বাড়ি পৌঁছে নিজের বোরকে সামলাতে পারবে তো? একবার ভেবে দেখো। দিয়া ভয়ে ভয়ে উত্তর দিল, আমি খুলতে পারবো না, আপনি খুলে দিন। সিরিয়াসলি? আমি খুললে কিন্তু লজ্জা পাবে। স্যার, আমি রুমালের কথা বলছি। ও, তো আমি খুলবো কেন? আমি কি তোমার বোন নাকি? স্যারকে পায়ে হাত দিতে বলছো, সাহস তো কম না। মাফ করুন স্যার, আমি নিজেই খুলছি।
পায়ের দিকে তাকাতেই দিয়ার মাথায় চক্কর দেয়, তবুও হাত দিয়ে রুমাল খুলতে যায়। অমনি রওশন এসে দিয়ার হাত ধরে ফেলে। স্টুডেন্ট যখন বিপদে পড়ে তখন তাকে সাহায্য করা স্যারদের কর্তব্য। দাও, আমি করে দিচ্ছি। দিয়ার পা আরেকটা চেয়ারের উপর উঠিয়ে আলতো করে রুমাল খুলতে লাগলো। দিয়া চোখ বুজে আছে। রওশন দেখলো আঘাতের জায়গায় একটা কাটা ফুটে আছে, আর কেয়ারলেস মেয়েটা কাটাসহ পেঁচিয়ে রেখেছিল রুমালটা। হাত দিয়ে কাটা বের করা সম্ভব না, আর ওর ধারে কাছে চিমটাও নেই যে চিমটা দিয়ে কাটা বের করবে। তাই রওশন দিয়ার পায়ে নিজের মুখ মিশিয়ে দিয়ে দাঁত দিয়ে টেনে কাটাটা বের করে দিল। দিয়া নিজের পায়ে রওশনের দাড়ির খোঁচা অনুভব করে তাড়াতাড়ি চোখ খুলে ফেলল, আর এক ঝটকায় পা নামিয়ে ফেলল। পাগল হয়ে গেছেন? মাথা সব তার লুজ নাকি? পায়ে কেউ মুখ দেয়? মনে চাচ্ছে এক ঘুষিতে মুখ ফাটিয়ে দেই। বেয়াদব ছেলে। রওশন দিয়ার মুখে এসব শুনে বেশ খুশি হয়, কারণ দিয়া ঠিক আগের মতো করে কথা বলছে, ঠিক রওশনের দিয়া পাখির মতো কথা বলছে। তবুও গম্ভীর স্বরে বলল, স্যারকে এসব বলা শাস্তি কি জানো? দাও, পা দাও। একটানে দিয়ার পা আবার চেয়ারে উঠিয়ে নিল, তারপর সাবলন দিয়ে পা ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে দিল। বসো, আমি খাবার আনছি। আমি খাবো না। তুমি খাবে, তোমার ঘাড় খাবে। চুপচাপ বসো, না হলে আমার বেতে থেরাপি প্রয়োগ করব। স্টুডেন্ট পেটানো এই কলেজে এমনিই আমি ফেমাস আছি। আনুন আনুন, গিলে নিব সব। পারলে আপনাকেও পানি ছাড়া গিলে ফেলবো, নো প্রবলেম। হোয়াট ডিড ইউ সি? রিপিট দ্যাট। নাথিং স্যার, আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট আই এম হাংরি, সো প্লিজ ব্রিং মাই ফুডস। রওশন কেবিন থেকে বেরিয়ে হাসতে লাগলো। রোশনি তখন নিঝুমের সাথে রওশনের কাছেই আসছিল। রওশনকে এভাবে মুসকি মুসকি হাসতে দেখে দুজনেই ভ্যাবাচেকা খেয়ে যায়। রোশনি মনে সাহস জুগিয়ে বলল, স্যার, আপনাকে কি ভূতে ধরেছে? এভাবে হাসছেন কেন? তোর পিচ্ছি ভাবি ফ্রমে আসছে, আবার সেই গুন্ডি গুন্ডি ভাবটা ফিরে এসেছে। মানে পিচ্ছি ভাবি আবার আগের মতো হয়ে যাবে? মনে তো হয়। তো নিজম, তুমি রোশনির সাথে? নিঝুম মাথা চুলকে বলল, না মানে স্যার। দুদিন পর আমি তোমার বউয়ের বড় ভাই হব। স্যার বলা দরকার নেই, ভাইয়া বলেই ডাকো। আসলে ভাইয়া, আমার তো পড়া শেষের পথে। 1 বছর পর আব্বুর ব্যবসা দেখাশোনা করব। রোশনির কথা বাড়িতে বলেছি, আব্বু আম্মু রাজি। তোমার আব্বু আম্মুকে আমাদের বাড়িতে আসতে বলো। এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। তবে এই ডাইনিকে তোমার পছন্দ হলো? এ তো তোমার লাইফটা শেষ করে দিবে। রোশনি রেগে একাকার। এটা কিন্তু ঠিক না ভাইয়া। আমি ডাইনি হলে তুমি জল্লাদ, পিচ্ছি ভাবি যমরাজ। আফসোস, তোর পিচ্ছি ভাবির কিছু মনে নেই। আচ্ছা, তোরা ঘুরতে যা। এই নে 3000 টাকা, আমি দিয়ার জন্য খাবার নিয়ে আসছি। পিচ্ছি ভাবির পা? ব্যান্ডেজ করে দিয়েছি, টেনশন করিস না। এখন খাওয়াতে হবে। আর থ্যাঙ্কস তখন ওর খবরটা দেওয়ার জন্য। মাই প্লেজার ভাইয়া। রওশন খাবার এনে দেখে দিয়া টেবিলের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। রওশন আস্তে আস্তে দিয়াকে উঠিয়ে টেবিলের উপর বসিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ডাকতে থাকে, দিয়া উঠে খেয়ে নাও, তোমার পছন্দের চিলি চিকেন দিয়া। দিয়া চোখ ডলতে ডলতে ওঠে। সারের মতো ডাকেন কেন? সারাদিন দিয়া দিয়া। নিন, তাড়াতাড়ি খাইয়ে দিন, ঘুমাবো আমি। প্যা প্যা করে মাথা খেয়ে ফেললো, শান্তিতে ঘুমাতেও দেয় না। রওশন ঠোঁট চেপে হাসে দিয়ার রাগ দেখিয়ে, তারপর দিয়াকে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ দিয়ার মাথাটা ব্যথা করতে শুরু করে। মাথা ব্যথা করছে, উফ, সহ্য করতে পারছি না, তলিয়ে যাচ্ছে আমি, বাঁচান আমাকে, বাঁচান। সেন্সলেস হয়ে গেল দিয়া। রওশন দিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। তোমার কিচ্ছু হবে না দিয়া পাখি, খুব শীঘ্রই তোমার অপারেশন করব আমি, তোমাকে ঠিক করে তুলবো আমি। রওশন দিয়ার চোখে মুখে পানির ছিটা দিতে লাগলো। না খাওয়া আর ব্যথার কারণে শরীর দুর্বল হয়ে গেছে, তার উপর রক্তের ভয়। দিয়া চোখ পিটপিট করে খোলে। আপনি এখানে? আমার কি হয়েছে? কিছু না, ঘুমিয়ে গেছিলে ক্লাসে, তাই তুলে আনলাম। এখন খেয়ে নাও। রওশন দিয়ার মুখে বিরিয়ানি আর লেগ পিস তুলে দিচ্ছে, আর দিয়া টুপ টুপ করে গিলছে। প্লেটের অর্ধেক শেষ। আর খাবো না প্লিজ, জোর করবেন না, আর খেতে পারবো না আমি। ঠিক আছে। রওশন দিয়ার প্লেট থেকে খেতে শুরু করলো। আরে কি করছেন? ওটা আমার এটো খাবার। ইস, আপনি খাচ্ছেন কেন? রেখে দিন, আমি পরে খেয়ে নিব। রওশন দিয়ার উদ্ভট কথা শুনে ও ঠোঁটে আলতো করে চুমু খেলো।
এখন এটা আমার এঁটো ঠোঁট, তুমি এ ঠোঁট দিয়ে কিছু খাবে না? খাবো, বরের এটো খেলে ভালোবাসা বাড়ে। বলে জিহ্বায় কামড় দিল দিয়া। রওশন হেসে বলল, তোমার জন্য এই নিয়ম হলে আমার জন্য নিয়ম আলাদা হবে কেন? রাতের জন্য সরি, তুমি ঠিক হয়ে যাচ্ছ দিয়া পাখি। আর কোনো কিছু আমাদের আলাদা করতে পারবে না। তুমি আবার আগের মতো আমাকে বুঝতে পারবে, চিনতে পারবে তোমার রোশনকে। রওশন দিয়া আর রোশনিকে নিয়ে বাড়ি ফিরে আসে। রাতে সবাই খেয়ে ঘুমিয়ে যায় আর রওশন সে ছাদের এক কোণায় বসে একটা লকেট হাতে নিয়ে ভাবতে থাকে। 2 বছর আগের কথা। দিয়া সবেমাত্র কলেজে উঠেছে আর রওশন একজন পাকা বিজনেসম্যান। আগেই বলে রাখি, দিয়ার বয়স 19 বছর এবং রওশনের 30। দিয়া লাস্ট 1 বছরের কথা ভুলে গেছে। তার কারণটা পরে জানবেন। দিয়া ছিল খুলনার সবচেয়ে দুরন্ত ও চঞ্চল মেয়ে। ইন্টারন্যাশনাল নিজস্ব ভাষা থেকে শুরু করে মারপিট কোনো কিছুই তার অজানা না। একমাত্র বাবার কথা ছাড়া কারোর কথার পাত্তা দেয় না। ওর রিলেটিভরা ওর শ্যামবর্ণ নিয়ে অনেক কথা শোনায়, কিন্তু দিয়া এমন একটা মেয়ে যে জন্ম পরিচয় না, নিজে অর্জন করা পরিচয়ে বাঁচতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই বিষয়ে তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে তার বাবা। কলেজের প্রথম দিন দিয়া হলুদ রঙের একটা 3 পিস আর হলুদ হিজাব পরে কলেজে আসে। ঘাড়ে ব্যাগ, হাতে ঘড়ি, পায়ে ফ্ল্যাট শু। রাস্তায় বিভিন্ন ছেলে ওকে টিজ করে কালো বলে নয়, দিয়ার দৈহিক গঠন দেখে। দিয়ার শরীরের গঠন অল্প সময়ের মধ্যে যে কাউকে আকর্ষিত করতে পারে। সেদিন ছিল দিয়ার মায়ের মৃত্যুবার্ষিকী, তাই দিয়া তার মায়ের কবর জিয়ারত করেই কলেজে এসেছিল। কিন্তু হঠাৎ 3-4টা ছেলে এসে ওর ব্যাগ কেড়ে নেয়। দিয়া প্রথমে রেখে গেলেও নিজের রাগ সংবরণ করে, কারণ আজ মায়ের মৃত্যুবার্ষিকী। দিয়া শান্ত স্বরে বলে, ব্যাগটা দিয়ে দাও, আজ কোনো ঝামেলা করতে চাচ্ছি না আমি। একটা ছেলে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, সেদিনের বদলা আজ নিব। সেদিন তো খুব মেরেছিলি আমাদের, আজ মার। কি চাও তোমরা? তোর এই সুন্দর শরীরটা। দিয়ার গাল থেকে শুরু করে হাত পেট অবধি স্লাইড করে বলল। রাগে দিয়া হাত মুঠো বন্দি করে ফেলল। দিয়ার গলার কাছে একটা গাঢ় তিল আছে। ছেলেটা ওই তিলে হাত বুলিয়ে হাতটা মুখে নিয়ে চুমু খেলো। নিজের হাতে চুমু খেলাম, তাই এত তৃপ্তি। আর দেহটা যখন, আহা, ভাবতেই শান্তি লাগছে। আরেকটা ছেলে এসে একটারে দিয়ার হিজাব খুলে ফেলে। পিন লেগে দিয়ার কপাল ছিলে রক্ত বের হয়ে যায়, তবুও দিয়া শান্ত আছে। এবার ওরা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। দোষ, মেয়েটাকে এক রাতের জন্য ফ্ল্যাটে নিয়ে চলে যাই। ফিগার দেখে তো আমার আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না, মনে চাচ্ছে এখানেই সব করে ফেলি। কলেজের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখছে। এমন সময় তিথি, দিয়ার ফ্রেন্ড, আসলো কলেজে। দিয়াকে ওভাবেই দেখে ও দৌড়ে দিয়ার কাছে যায়। অমনি ছেলেগুলো বলে উঠল, এই মালটাও সেই, যেমন ভরসা তেমন বডি। আজ দুজন আমাদের ভালোই সুখ দেবে। ফর্সাটাকে কিন্তু আমি আগে নিব। দিয়ার পক্ষে নিজেকে আর কন্ট্রোল করা সম্ভব না। ওর নামে বলেছে যখন তখন ও সহ্য করে নিয়েছে, কিন্তু ওর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে একটা কথা বলা মানে হসপিটালের বেডকে আমন্ত্রণ করা। ভেবেছিলাম আজ তোদের কিছু করব না, কিন্তু তোরা নিজেরাই চাচ্ছিস হসপিটালে যেতে, তাই তোদের ইচ্ছেটাকেই সমর্থন জানালাম। আমার সাথে প্রথম কে রাত কাটাতে চেয়েছিলি? তুই না? একটা ছেলের কলার ধরে সামনে আনলো। আগে দিনটা কাটা, তারপর রাতের কথা চিন্তা করিস। ছেলেটার বুকের পাথরে জোরে লাথি দিল। মুখ থুবড়ে নিচে পড়ে গেল ছেলেটা। দিয়া গিয়ে ছেলেটার কলার বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে ওর মুখে পাঁচ দিতে লাগলো। নাক ফেটে রক্ত বের হচ্ছে। পেছন থেকে একটা ছেলে গিয়ে দিয়াকে জোরে ধাক্কা দেয়। ছিটকে পড়ে যায় দিয়া। পেছন থেকে আঘাত করার অভ্যাস তোদের আর গেল না। কোনো ব্যাপার না, আমি তো সামনে থেকেই মারতে অভ্যস্ত। পাশে থাকা একটা লাঠি উঠিয়ে নিল। ছেলেগুলো ছুরি বের করলো। ভালোই করেছিস, নিরস্ত্রদের ওপর অ্যাটাক করতে আমারও ভালো লাগে না। বলেই লাঠি দিয়ে বাড়ি দিতে লাগলো। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, তবুও দিয়া থামছে না। ওদিকে ছেলেগুলো মারবে কি, নিজেদের রক্ষাটাই ঠিকভাবে করতে পারছে না। এবার কিছু ছেলে আসলো দিয়াকে থামাতে। অমনি দিয়া বলে উঠল, এতক্ষণ যেমন সার্কাস দেখেছো তেমন দেখো, না হলে পরিণাম খুব একটা ভালো হবে না। ছেলেগুলো পিছিয়ে গেল। দিয়া নিজের সমস্ত রাগ ওদের উপর ঝেড়ে তিথিকে নিয়ে ক্যান্টিনে গেল। টিয়া আগে থেকেই ওখানে ছিল। দিয়া চেয়ারে বসে 3 গ্লাস পানি একেবারে খেয়ে ফেলল। মাথাটা ঝিমঝিম করছে।
ওর কারণ এতক্ষণ রক্তের মাঝে ছিল। টিয়া দিয়া মাথায় হাত দিয়ে বলল, ঠিক আছিস তুই? কোথায় ছিলি এতক্ষণ? তিথি টিয়াকে সমস্ত ঘটনা খুলে বলে। টিয়া গালে হাত দিয়ে কিছুক্ষণ দিয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর ব্যাগ থেকে গ্লুকোজ আর স্লাইন বের করে একসাথে গলিয়ে দিয়াকে খাইয়ে দেয়। ইটস ওকে বেবি, এটা তো তোর রেগুলার রুটিন। কিছুক্ষণ রেস্ট নে, ঠিক হয়ে যাবি। তিথি, তোর খবর কি? ক্রাশ খায়নি আজ। লুচ্চি মাইয়া, আমি এক্সামের কথা বলছি। উইক টেস্টের খবর কি? পাশ করবি তো এবার, নাকি ফেল করবি? ঠুকে দিব দিয়ার খাতা দেখে। পড়ার টাইম আছে নাকি? সারাদিনই তো ক্রাশ খুঁজতে ব্যস্ত থাকি। দেখিস সব ক্রাশ হয়ে টাকলা বুইরা যেন বন্যা হয়। তোরই তো আবার বিশ্বাস নেই। দেখা গেল একদিন 50 বছরের একটারে এনে বলি, এনে তোদের দুলাভাই। ভীষণ লজ্জা পাবো তখন। টিয়ার বাচ্চা টিয়া, তোরে তো আজ। শুরু হয়ে গেল অলিম্পিকের দৌড়। দৌড়ে অবশ্য টিয়াই ফার্স্ট হয়, তবুও তিথি কষ্ট করে দৌড়ায়। দূরে গাড়িতে বসে একজন এগুলো পর্যবেক্ষণ করছে আর রহস্যময় হাসির রেখা ফুটিয়ে তুলছে নিজের মুখে। ক্লাসে দিয়া তিথি এক বেঞ্চে আর টিয়া সামনের বেঞ্চে বসেছে। সেকেন্ড পিরিয়ড শুরু হবে এমন সময় প্রিন্সিপাল দিয়াকে নিজের কেবিনে ডেকে পাঠায়।